দেখুন 60 বছর পরে 70 বছর পরে যবে থেকে বিধানসভার ভোট 52 সাল থেকে আমাদের দেশে শুরু হয়েছে, এত বছর পরে আজকে বিজেপি প্রথমবার সরকারে আসলো আমাদের রাজ্যে। দেখুন, আমাদের ভারতের মতো একটা দেশে যে সরকারে আসে, সে কিছু ক্ষমতা নিয়ে আসে, সে কিছু দায়িত্বও নিয়ে আসে। যেই সরকারে আসে তার ক্ষমতা থাকে বুলডোজার দিয়ে লোকের বাড়িঘর ভাঙার, দোকানপাট ভাঙার। তার দায়িত্বও থাকে যে মানুষের কাজ করার ইচ্ছা আছে, হাতে কোনো কাজ নেই, তার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার। যে মানুষের মাথার ওপর পাকা ছাদ নেই, তার মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করে দেওয়ার। কেউ তো শখ করে ঝুপড়িতে, কেউ তো শখ করে বস্তিতে থাকে না, কেউ তো শখ করে রেল লাইনের ধারে দরমার ঘর বেঁধে থাকে না। তার মাথার ওপর ছাদটা নেই বলে, তারও কি ইচ্ছা করে না পাকা বাড়িতে থাকতে? তার মাথার ওপর ছাদটা নেই বলে সে থাকতে বাধ্য হয়। ভারতের সংবিধানে লেখা আছে এই গৃহহীন মানুষকে বাড়ি করে দেওয়ার দায়িত্ব ভারতের সরকারের, ভারতের রাষ্ট্রের। শুভেন্দু অধিকারীও যখন সরকারে এসেছিল, এক হাতে বুলডোজার দিয়ে লোকের বাড়ি ভাঙার ক্ষমতা নিয়ে এসেছিল, আর এক হাতে লোককে কাজ দেওয়ার, লোকের মাথার উপর ছাদ করে দেওয়ার দায়িত্বও নিয়ে এসেছিল। ভালো হতো একটা সরকার যদি দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের ইনিংসটাকে শুরু করত। তার বদলে এই সরকার নিজের ক্ষমতার আস্ফালন, ক্ষমতাকে জাহির করার মাধ্যমে নিজেদের ইনিংস শুরু করলো। ক্ষমতা এসে বুলডোজার নিয়ে পৌঁছে গেল গোটা পশ্চিমবাংলার মধ্যে। প্রথম কোথায় না, তপসিয়ায়। তপসিয়া এমন একটা জায়গা, ওরা জানে সেই জায়গায় 100% মানুষ ধর্মে মুসলমান। ওরাও খুব ভালো করে জানে যে বিধানসভার ভেতর বিরোধীগুলোকে কিনে নিয়েছি, সব আমাদের বকলেস পড়া বিরোধী হয়ে গেছে। এখন শুভেন্দু উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে। ওই ভিডিও দেখছেন, একখানা বিরোধী দলনেতা হয়েছে, যেদিন শপথ হয়েছে দেখি শুভেন্দু অধিকারীর পেছন পেছন চলে যাচ্ছে, আরেকটু হলে শুভেন্দু অধিকারী পাশের চেয়ারে বসে যাচ্ছিল। শুভেন্দু আবার হাত দিয়ে দেখিয়ে দিল, যাই তুই ওখান থেকে যাচ্ছিস কেন, ওটা আমরা জিতেছি, আমরা বসবো, তুই এখানে বস। আবার ওখানে চলে গেল। কালকের একটা ভিডিও দেখি, বিধানসভায় কি প্রোগ্রাম ছিল, শুভেন্দু অধিকারীর পেছন পেছন গিয়ে আবার শুভেন্দু অধিকারীর পাশে বসে যাচ্ছে। আবার শুভেন্দু হাত নেড়ে বলছে, এই তোর চেয়ার এখানে নয়, তুই পাশে গিয়ে বস, সরিয়ে দিচ্ছে। আজব বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী যেখানে যায় পেছন পেছন চলে যায়। আগে ছোটবেলা আমরা দেখতাম টিভিতে ভোডাফোনের একটা অ্যাড হতো, দেখতেন ভোডাফোনের এরকম একটা ছোট কুকুর ছিল, ওই বাচ্চাটা যেখানে যেত কুকুরটা পেছন পেছন যেত। এই বিরোধী দলনেতাকে দেখলে ভোডাফোনের কুত্তাটার কথা মনে পড়ে যায়। হোয়ার এভার ইউ গো আওয়ার নেটওয়ার্ক ফলোজ। ওই ভোডাফোনের বিজ্ঞাপন ছিল, মনে আছে আপনাদের? হোয়ার এভার ইউ গো আওয়ার নেটওয়ার্ক ফলোজ। তুমি যেখানেই যাও পেছন পেছন আমাদের নেটওয়ার্ক পৌঁছে যাবে। আর এই বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি হয়েছে ওই ভোডাফোনের কুত্তা, যেখানে শুভেন্দু যাবে পেছন পেছন ল্যাজ নাড়তে নাড়তে চলে যাবে। কি বিরোধী দলনেতা রে ভাই! খবরে দেখি হঠাৎ করে আনন্দবাজারে খবর করেছে, রাত্রির বেলা একদিন, সেদিন দিনের বেলা বিধানসভায় ওয়াকআউট করেছে। দেখে ভাবলাম যে বাবা, কি বাঘের বাচ্চা! শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেছে দিনের বেলা ঋত তৃণমূল। ও মা! তারপর দিকে আনন্দবাজার অনলাইনে রাত্রিবেলা খবর হঠাৎ করে, কি ওদের ক্যামেরায় ধরা পড়েছে এয়ারপোর্টের কাছে কোন একটা হোটেলে রাত্রিবেলা শুভেন্দু অধিকারী প্লেন ধরে দিল্লি যাবে, তার আগে এয়ারপোর্টের হোটেলে রাত্রিবেলা চুপি চুপি শুভেন্দু অধিকারী আর ঋতব্রত ব্যানার্জি হোটেলের ঘরে দেখা করেছে। চিন্তা করুন, পশ্চিমবাংলায় অনেক মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা শুনেছি। বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়দের সঙ্গে জ্যোতি বসু শুনেছি। পরবর্তীকালে জ্যোতি বসুদের সঙ্গে আমরা জয়নাল আবেদিন থেকে শুরু করে সৌগত রায় থেকে শুরু করে গনি খান চৌধুরী অনেকের নাম শুনেছি। একসময় আমরা বুদ্ধদেব ভট্টাচার্য বনাম পঙ্কজ ব্যানার্জি শুনেছি, বুদ্ধদেব ভট্টাচার্য বনাম পার্থ চ্যাটার্জি শুনেছি, পরে মমতা ব্যানার্জি বনাম সূর্য মিশ্র, মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী শুনেছি। বাবার জন্মে কোনোদিন শুনেছেন কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতা রাত্রিবেলা হোটেলে চুপি চুপি দেখা করে? কি বিরোধী দলনেতা চলছে আর কি রাজ্য চলছে বলুন আমাদের। ওরা ক্ষমতায় আসার আগে কাদের কাদেরকে ধরবে বলেছিল, কি কি করবে বলেছিল আপনারা তাও শুনেছেন। আর ক্ষমতায় আসার পরে যাদেরকে গ্রেপ্তার করার কথা ছিল তাদেরকে কিভাবে ফুলমালা পরিয়ে ভালো তৃণমূল করে দেওয়া হচ্ছে তাও আপনারা দেখছেন। আমাদের পশ্চিমবাংলায় এই দেখছেন, সরকার হঠাৎ করে সার্কুলার ইস্যু করেছে যে মসজিদ থেকে মাইক খুলে ফেলতে হবে। মসজিদে আজানের আওয়াজ যদি মসজিদের বাইরে আসে তাহলে নাকি এলাকায় ভয়ঙ্কর সমস্যা হচ্ছে। মসজিদ থেকে মাইক খুলে ফেলা হবে। বিভিন্ন জায়গায় পুলিশ গিয়ে বহু জায়গায় মসজিদ থেকে মাইক খুলে ফেলছে, অনেক জায়গায় মসজিদ কমিটিকে চাপ দিচ্ছে মাইক খুলে ফেলতে হবে। আর কিছু লোকের এইভাবে আনন্দ হচ্ছে, দেখো বিজেপি এই করে কি জব্দ করছে মুসলিমদের। মসজিদ থেকে মাইক খুলে ফেলা হচ্ছে, আর তোদের আজানের আওয়াজ মসজিদের বাইরে আসবে না, এটা নাকি মুসলিমদেরকে জব্দ করা হচ্ছে। আর চিন্তা করুন, যে ববি হাকিম ভোটের আগে বলেছিল
আপনি যদি ইসলামে জন্মগ্রহণ না করেন, আপনি যদি হিন্দু ঘরে জন্মান, তাহলে আপনি অভাগা। ববি হাকিম এই কথা বলার পরে বিজেপির দিনের পর দিন বিধানসভা চলতে দেয়নি, বিধানসভা বয়কট করেছিল, বলেছিল এত বড় অপমান। আর আমরা সবাই বলেছিলাম, যেটা রাজ্যের মন্ত্রী, সংবিধান ছুঁয়ে শপথ নেওয়া মন্ত্রী, সে বলছে যে একটা ধর্মে জন্মালে তুমি সৌভাগ্যবান, অন্য ধর্মে জন্মালে অভাগা। এরকম সাম্প্রদায়িক কথাকে বরদাস্ত করা যায় না। তাই নিয়ে কত সন্ধ্যেবেলা টিভিতে আলোচনা, বিজেপির ছাপমারা টিভি চ্যানেল সন্ধ্যের পর সন্ধ্যে আলোচনা করে যাচ্ছে, লোক খেপেই যাচ্ছে যে দেখো পশ্চিমবাংলা জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় এখন তুমি হিন্দু হলে অভাগা, তোমার পূর্বপুরুষকে ওপার বাংলা থেকে পালিয়ে আসতে হয়েছিল, এই পশ্চিমবাংলা এবার জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে, এবার তোমার পূর্বপুরুষ, এবার তোমাকে এবার এখান থেকে পালাতে হবে। কত বাজার গরম করলো, কত বাজার গরম করলো করে সেই হিন্দু ঘরে জন্মালে আপনি অভাগা বলা ববি হাকিম এখন ভালো তৃণমূল হয়ে গেছে। সে এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে গিয়ে মিটিং করছে। সে এখন শুভেন্দু, আবার আজকেই কাগজে দেখি খবর বেরিয়েছে, ববি হাকিম কলকাতায় যে দুর্গাপুজো করে, ওর ক্লাব থেকে চেতলায় দুর্গাপুজো করে, গত বছর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর সেই নাকি দুর্গা ঠাকুরের চোখ আঁকতেন আর প্রত্যেক বছর সেই পুজো উদ্বোধন করতেন। ববি হাকিম গিয়ে মিটিং করে সিদ্ধান্ত করে এসছে, ঘোষণা করা হচ্ছে ক্লাব থেকে, ববি হাকিম ঘোষণা করেছে যে এই বছর ববি হাকিমের ওই পুজোর উদ্বোধন করবে শুভেন্দু অধিকারী গিয়ে চেতলায়। এটা সেটিং হয়ে গেল। ইসলামে না জন্মে হিন্দু ঘরে জন্মালে তুমি অভাগা বলা ববি হাকিমের ব্যবস্থা হয়ে গেল। আর পাড়ার একটা মসজিদের আজান, যে আজান শুনে আমরা ছোটবেলা থেকে জেনে এসছি, ভোরবেলা ভোরের আজান শুনবো, বিকেলে আজানের ডাক আসবে। কেউ আপনি হিন্দু হন, মুসলমান হন, যেই হন না কেন, যে আজান কোনোদিন আপনার কোনো সমস্যা করেনি, যে আজান আপনাকে কোনোদিন কোনো খোঁচা দেয়নি, হঠাৎ করে সেই আজানটা এখন আমার শত্রু হয়ে গেল, আর ববি হাকিম আমার বন্ধু হয়ে গেল। সে বলেছিল ভোটের আগে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে প্রত্যেকজন এসে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার পাবে। বারবার করে এই কথা বলেছিল, কোনো বাদ বিচার নয়, কোনো কিছু নয়, যে যে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে প্রত্যেকেরটা ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডার হবে। আজকে এসে গোটা বাংলা জুড়ে ১ কোটির ওপর মহিলার, তাদের আজকে অন্নপূর্ণা ভান্ডার বন্ধ হয়ে গেছে। অন্নপূর্ণা ভান্ডারের জন্য ১২ পাতা ১৩ পাতার ফর্ম ফিল আপ করা হয়েছে। যারা ফর্ম ফিল আপ করেছেন একাধিক মহিলাকে এমনকি এই জিনিস হচ্ছে, তারপর অন্নপূর্ণা ভান্ডার টাকা তো তারা পেলেনই না, সেই টাকা তো বন্ধ হয়ে গেল। এরপরে তারা যখন রেশন কার্ড নিয়ে পরের মাসে রেশন তুলতে যাচ্ছে, ওই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম থেকে ডেটা নিয়ে, ডকুমেন্ট নিয়ে দেখে তাদের রেশন কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। রেশন দোকানে গিয়ে শুনছে, রেশন দোকান বলে দিচ্ছে আপনার কার্ড কালো হয়ে গেছে, আপনার নামের পাশে আপনার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। কেন না, অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে জায়গা ছিল যে বাড়িতে কোনো 2 চাকার বাইক আছে কিনা, স্কুটার আছে কিনা, তার হয়তো কোনো ছেলের কি তার বরের হয়তো একটা 2 চাকার একটা বাইক আছে, তার ছেলে হয়তো এখন সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে, কি অ্যামাজন ফ্লিপকার্ট ডেলিভারির কাজ করে, বাড়িতে তারা 2 চাকার বাইক আছে, সেই মহিলা সেটা লিখেছে। তো বাড়িতে 2 চাকার বাইক আছে মানে তোমার রেশন থেকে এখন নাম কাটা। বাড়িতে ফ্রিজ আছে কিনা ফর্মে জানতে চেয়েছিল, অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে লিখেছে আমার বাড়িতে ফ্রিজ আছে। তো বাড়িতে ফ্রিজ আছে মানে তার অন্নপূর্ণা ভান্ডার তো সে পাবেই না, এমনকি রেশনে বিপিএল তালিকা থেকে নাম বাদ চলে যাচ্ছে। গোটা বাংলা জুড়ে এই জিনিস ঘটছে, আপনারা দেখতে পাচ্ছেন। পঞ্চায়েত এলাকায় সার্কুলার করলো 233 টাকা করে বাড়ির ট্যাক্স, ওটাকে নাকি 1200 টাকা করে দেওয়া হবে যে কোনো দিন। বিক্ষোভ হলো, শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন যে আমি অর্ডার দিয়েছি পঞ্চায়েত দপ্তরকে, ওই সার্কুলার আপাতত ফেরত দিতে হবে। আপাতত ফেরত দেওয়া মানে গাছ বাদে কালাবাদ চালু করবে। এটা 5 বছরের বাচ্চাও দেখতে পাচ্ছে। সরকারি চাকরি, আমাদের রাজ্যে সরকারি চাকরি 15 বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল। যারা চাকরি প্রার্থী বারবার করে মিটিং করেছে, মিছিল করেছে, শুভেন্দু অধিকারী সেই মিটিংয়ে, সেই মিছিলে নিজে গিয়ে উপস্থিত হয়েছে। তাদের অনশনে, তাদের ধর্নায় নিজে গিয়ে বড় বড় ভাষণ দিয়ে এসছে। আর সেই ছেলে মেয়েগুলো যখন এই সরকার আসার পরে 3-3.5 মাস অপেক্ষা করলো, কথা ছিল যে আসার পরে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে সমস্ত শূন্যপদকে ভরার নোটিফিকেশন জারি করব, রিক্রুটমেন্ট শুরু করব। 3.5 মাস কেটে যাওয়ার পরেও যখন সেই দিকে উদ্যোগ নেওয়া হচ্ছে না, সামান্য একটা মিছিল করতে গেছিল ছেলে মেয়েরা, এই শুভেন্দু অধিকারী কদিন আগে পর্যন্ত যাদের ধর্নায় গিয়ে উপস্থিত হয়েছে, নিজে যে মিটিংয়ে যে মিছিলে গিয়ে হেঁটেছে, সেই মিছিলে পুলিশ পাঠিয়ে ছেলেগুলোকে প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে চলে গেল।
কথা ছিল প্রিজন ভ্যানে করে জেলে যাবে ববি হাকিম, কথা ছিল প্রিজন ভ্যানে করে জেলে যাবে এই পার্থ ভৌমিক, কথা ছিল প্রিজন ভ্যানে করে জেলে যাবে এই ঋতব্রত ব্যানার্জি ধর্ষণের কেসে। তার বদলে কথা ছিল প্রিজন ভ্যানে করে জেলে যাবে এই কাকলি ঘোষ দস্তিদাররা। তার বদলে তারা মুখ্যমন্ত্রীর কাছে, তারা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গেল। আর চাকরি প্রার্থী ছেলে মেয়েরা যারা একটা সময় শুভেন্দু অধিকারীকে মাথায় তুলেছিল, ভেবেছিল যে এই লোকটা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের সমস্যা সমাধান করবে, সেই ছেলে মেয়েগুলো আজকে প্রিজন ভ্যানে করে জেলে পৌঁছে গেল। যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন তিনিও আমাদের শত্রু নন, তিনিও যে এগুলো হবে বলে ভোট দিয়েছিলেন তা নয়। এরকম বহু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন যারা স্বপ্নেও কল্পনা করেননি যে বিজেপি জিতে 3 মাসের মধ্যেই খেলা দেখাবে। সেই মানুষের কাছে আমরা আবেদন করছি, আপনাকেও আমরা আমাদের পাশে চাই। যদি আপনি মনে করেন যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, তাহলে এই লড়াই আপনাদেরকেও আমাদের পাশে চাই। এরকম অনেক মানুষ এই সমস্ত এলাকায় তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তৃণমূলের এমনকি হয়তো মিটিং মিছিলে গেছিলেন। তারা গেছিলেন কারণ তারা যেতে বাধ্য হয়েছিলেন। সবাই যে খুব ভালোবেসে গেছিলেন এমন নয়, অনেককে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। অনেকের কাছে ব্যাপারটা এরকম ছিল, যদি মিছিলে না যাই ওদের তাহলে আমার জব কার্ড বাতিল হয়ে যাবে। কেউ হয়তো 100 দিনের কাজ করছে মিউনিসিপ্যালিটিতে, তার কাজ থাকবে না। কোনো মহিলা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কারোর মেয়ে হয়তো কন্যাশ্রী পাবে, সেই নাম বাদ চলে যাবে। ন্যায্য হোক অন্যায্য হোক নানা রকম ভয়ভীতির পরিবেশ ছিল। আমি মিটিংয়ে না গেলে, আমি মিছিলে না গেলে সরকারি সুবিধা থেকে আমার নাম বাদ চলে যাবে, এই হবে সেই হবে, আমার আবাসের টাকা আসবে না বাড়ি তৈরির। এই হয়তো স্টেশনের ধারে একটা দোকান করেছে, আমার দোকান তুলে দেওয়া হবে। রাস্তার ধারে হয়তো সন্ধ্যাবেলা একটা গাড়ি লাগিয়ে রোল চাউমিন বিক্রি করি, আমার সেই গাড়ি নিয়ে বসতে দেওয়া হবে না। এরকম অনেক ভয়ে ভীতিতে যেতে হয়েছিল অনেককে। অনেক মানুষ হয়তো এই কারণে মিটিং মিছিলে গেছিলেন কারণ চোখের সামনে তৃণমূল ছাড়া এই সমস্ত এলাকায় আর কোনো পার্টি দেখতে পাচ্ছিলেন না সেই সময়। আমাদের পার্টি হতে পারে, কংগ্রেস হতে পারে, তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। তৃণমূল তাদেরকে কাজ করতে দেয়নি এই সমস্ত এলাকায়, যার ফলে চোখের সামনে খালি তৃণমূল পার্টিটাই ছিল। হয় তৃণমূল করতে হবে, নাহলে বিজেপি জিতবে। অনেকে সেই জায়গা থেকে তৃণমূল করেছেন সেই সময়, তারা সবাই আজকে দেখতে পাচ্ছেন তৃণমূলের চেহারা। আমাদের পরিষ্কার কথা, তৃণমূলের চোরগুলো বিজেপিতে আশ্রয় নিয়েছে। তৃণমূলের হয়ে যারা চুরি করেছে, যারা কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, যারা লোককে হুমকি দিয়েছে, চোখ রাঙিয়েছে, দাদাগিরি করেছে, আজকে তারাও আমাদের পেছন পেছন ঘুরছে। সেই সমস্ত লোকের জন্য আমাদের পার্টি অফিসের দরজা বন্ধ ছিল, আছে এবং থাকবে। যারা তৃণমূলের হয়ে চুরি করেছে, ডাকাতি করেছে, খুন খারাপি করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে, তাদের জন্য সিপিএম এর পার্টি অফিসের দরজা আগামী 100 বছরে খুলবে না। কিন্তু তার বাইরে তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক যারা চুরি করেনি, যারা ডাকাতি করেনি, যারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, যারা তৃণমূলের নাম ভাঙিয়ে এলাকায় রংবাজি করেনি, খালি সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে তৃণমূলের হয়তো মিটিং মিছিল করেছে, দেওয়াল লিখেছে, তৃণমূলের সবাই গেছে, তৃণমূলকে ভোট দিয়েছে, তার উপর সাধারণ মানুষের কোনো অভিযোগ নেই যাদের ওপর, সেই সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি, যদি আপনারা মনে করেন আজকের পশ্চিমবাংলায়, আজকের ভারতে বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা করা দরকার সেই লড়াই আমরা বামপন্থীরা লড়ছি, তাহলে এই লড়াই আপনাদেরকেও আমাদের পাশে চাই। আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। আপনাদেরকে পাশে পেলে বিজেপির বিরুদ্ধে আমাদের এই লড়াই আরো জোরালো হবে। এই লড়াই আমরা লড়বো এবং এই লড়াই আমরা জিত। আজ থেকে কয়েক মাস আগে বিহারের বিধানসভার ভোট হয়েছিল, বিজেপি জিতেছিল। তখন মোদি আমাদের রাজ্যে ভোটটা হওয়ার পরেই, যেদিন ভোটটা হলো সেই দিনই ইনফ্যাক্ট সন্ধ্যেবেলা দেখি দিল্লির বিজেপি অফিস থেকে মোদি ভাষণ দিচ্ছেন বিহারে বিজেপির জয় নিয়ে। সেখানে যত না বিহারকে নিয়ে বলছেন, তার থেকে বেশি আমাদের বাংলাকে নিয়ে বলছেন যে বিহার জিতেছি, এরপর আমরা বাংলা জিতবো। সেটা বোঝাতে গিয়ে বলছেন যে মা গঙ্গা বিহার সে হোকে বঙ্গাল মে বহতি হ্যায়, মা গঙ্গা বিহার থেকে বাংলায় বয়ে আসে। সুতরাং বিহারে যা হচ্ছে সেই ঝড়, সেই হাওয়া মা গঙ্গার সাথে এবার বাংলাতেও আসবে। মোদি ঠিকই বলেছিলেন, বিহারে বিজেপি জিতেছিল, তারপরে মা গঙ্গা বাংলাতে এলেন, বাংলাতেও বিজেপি জিতে গেল। এবার বিহারে বাকিপুরে ভোট হয়েছে, বিজেপি গোহারা হেরেছে। বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্ট নীতিন নবীন তার নিজের বাড়ির বুথে বিজেপি গোহারা হেরেছে। এবার মোদিজিকে জিজ্ঞেস করছি, মোদি মা গঙ্গা এখন কোথা থেকে কোথায় বইবে এরপর? যখন বাকিপুরে জিতেছিলেন আপনারা, তখন মা গঙ্গা বিহার থেকে বাংলায় এসেছিল। এবার বাকিপুরে আপনাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্টের বাড়ির বুথে গোহারা হয়েছেন, এবার মা গঙ্গা কোথায় যাবে? এবারও মা গঙ্গা বাংলায় বয়ে আসবে তো? মা গঙ্গা বাংলায় বয়ে আসছে, এবং খালি বাংলা বলে নয়, আসমুদ্র হিমাচল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির শেষে শুরু হয়ে গেছে।
বিজেপি খালি বাঁকিপুরে হেরেছে তাই নয়, মধ্যপ্রদেশ যেটা বিজেপি শাসিত রাজ্য সেখানে বাই ইলেকশনে হেরেছে, গুজরাট যেটা মোদির নিজের রাজ্য সেখানে জিতেছে বাই ইলেকশনে, কিন্তু গতবারের থেকে 9% কম ভোট পেয়েছে। ওদের সরকারের মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। গোটা দেশ জুড়ে ওরা ভেবেছিল উপেক্ষা করে লাঠি দিয়ে ছাত্রদেরকে পিটিয়ে ওরা ওদের মন্ত্রীকে রক্ষা করতে পারবে, কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। বিজেপির মন্ত্রীদের নামের আগে প্রাক্তন লেখা শুরু হয়ে গেছে গোটা দেশ জুড়ে। এরপরে ইথানল থেকে শুরু করে আরো বিভিন্ন ইস্যুতে বিরোধীরা ঐক্যবদ্ধ হচ্ছে, একজোট হচ্ছে। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। আমাদের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, আমাদের রাজ্যে আজ থেকে 3 মাস আগে যে মহিলারা বিভিন্ন এলাকায় ঢেলে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা এখন হাতে ঝেঁটা রেডি করছেন, আর 1 মাসের মধ্যে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢোকে তাহলে ওই ভোটগুলোকে আবার ফেরত নেবেন বলে। এলাকায় এলাকায় যে দোকান ভেঙেছে, বাজার ভেঙেছে, গরিব মানুষের ঘর ভেঙেছে, এই মানুষগুলো কিন্তু বিজেপি ঠিক করেছে এদেরকে বাঁচতে দেবে না। আর আমরা কমিউনিস্ট পার্টি আমরা বলছি আমরা কিন্তু এই মানুষগুলোকে মরতে দেব না, এই মানুষগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো। এবং এই মানুষগুলো গতবার যে ভোটটা দিয়েছেন এটাই শেষ ভোট নয়, এরা কিন্তু আবার পরের বার ভোট দেবেন। এক মাঘে শীত পালায় না। মমতা ব্যানার্জি সারা জীবন মুখ্যমন্ত্রী থাকেননি, শুভেন্দু অধিকারীও সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবেন না। এই পশ্চিম বাংলায় গোটা ভারত জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাংলাতে খালি ওরা রাজনৈতিক ক্ষেত্রে এগুলো করছে তাই নয়, বিরাট ঘটা করে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করা হলো। ব্রিটিশের কাছে 60 টাকা মাস মাইনে চাকরি করা শ্যামাপ্রসাদ, নেতাজি সুভাষচন্দ্র বোসের লোকেদের হাতে মার খাওয়া শ্যামাপ্রসাদ, স্বদেশী ছাত্রদেরকে বেত মারা শ্যামাপ্রসাদ, তার জন্মদিন সরকারের টাকায় পালন করা হলো গোটা বাংলা জুড়ে। আর তাকিয়ে দেখুন এই বাংলার দিকে, পরশুদিন আমরা সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম গতকাল বাংলায় দুটো দিন ছিল গতকাল বাংলায়। এক, ইংরেজির তারিখ ধরলে ছিল কালকে 8ই আগস্ট আদিবাসী দিবস। প্রত্যেক বছর আদিবাসী দিবসের প্রোগ্রাম করা হয় পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এটা হয়তো খড়দায় বসে আমি আপনি খুব ভালো করে বুঝবো না যে এটা কত বড় প্রোগ্রাম, কিন্তু গোটা বাংলার যত আদিবাসী পরগনা আছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ওদিকে উত্তর বাংলার একটার পর একটা আদিবাসী এলাকা, যেখানে আদিবাসী মানুষ, জনজাতির মানুষ তারা বসবাস করেন, যে এলাকায় বিজেপি 2014 সালের পর থেকে জিতছে, এই সমস্ত এলাকায় এই আদিবাসী দিবসের অনুষ্ঠান ছিল শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, একটা আত্মমর্যাদার একটা স্বাক্ষর। আদিবাসী দিবসের প্রোগ্রাম বিজেপি বন্ধ করে দিল, শ্যামাপ্রসাদের জন্মদিন শুরু হলো, আদিবাসী দিবসের অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। তার থেকে বড় কথা কি জানেন, গতকাল ইংরেজি তারিখ ছিল 8ই আগস্ট, বাংলা তারিখ ছিল 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন ছিল গতকাল। বিজেপি আসার পরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিনের অনুষ্ঠান আর করা হলো না। বামফ্রন্ট সরকারের আমল থেকে চলে এসেছিল তৃণমূলের আমলে। আমি তৃণমূলকে যতই গালাগাল দিই, রবীন্দ্রনাথের মৃত্যুদিনে মঞ্চে ওই ইন্দ্রনীল সেনকে বসিয়ে রেখে মমতা ব্যানার্জি উঠে গান গাইতেন। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আরেকবার মরে যেতেন ওই গান শুনে, কিন্তু তবু আমি বলছি অন্ততপক্ষে দিনটা পালিত হতো, রবীন্দ্রনাথের মৃত্যুদিনটা পালিত হতো। পশ্চিমবঙ্গ সরকার এই বলেছিল না, ভয় আউট ভরসা ইন, আসার পরে দেখলাম রবীন্দ্রনাথ আউট শ্যামাপ্রসাদ ইন। এখন বাঙালিকে এখন রবীন্দ্রনাথকে ভুলে শ্যামাপ্রসাদের পুজো করতে হবে। সুতরাং বিজেপির যে রাজনীতি হচ্ছে, খালি বুলডোজার দিয়ে লোকের বাড়িঘর দোকান ভাঙার রাজনীতি হচ্ছে না। আমাদের বাঙালির, বাংলা সমাজের, জনজাতির মানুষের এত বছরের সংস্কৃতি, আমাদের সামাজিকতা, আমাদের ইতিহাস, আমাদের কালচার সব কিছুকে ভেঙে দেওয়া হচ্ছে বিজেপির রাজনীতি। এই রাজনীতির বিরুদ্ধে খালি রাজনৈতিক নয়, সামাজিক লড়াই, সামাজিক লড়াই আমাদেরকে লড়তে হবে। আমাদের পার্টির বাইরে এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো 5টা প্রশ্নে আমাদের পার্টির সাথে যাদের মত মেলে না, 5টা রাজনৈতিক প্রশ্নে আমাদের বিরোধী তারা, কিন্তু এই ধরনের সামাজিক প্রশ্নে, এই ধরনের সাংস্কৃতিক প্রশ্নে যারা চান পশ্চিমবাংলায় রবীন্দ্রনাথ নজরুলের ঐতিহ্য বেঁচে থাক, যারা চান পশ্চিমবাংলার মাটিতে বাংলার আদিবাসী মূল্যবাসী মানুষের সাংস্কৃতিক অধিকার বেঁচে থাক, যারা চান পশ্চিমবাংলায় ধর্মনিরপেক্ষতা বেঁচে থাক, এরকম অনেক মানুষ আমাদের পার্টির বাইরেও আছেন। তাদের সবার কাছে আবেদন করছি, এই লড়াই আপনাদেরকে আমাদের পাশে চাই। আর আমাদের কমরেডদেরকেও এটা বুঝতে হবে, আমাদের কমরেডদের মধ্যে অনেক সময় এরকম সংকীর্ণতা কাজ করে যে কোনো মানুষ হয়তো এর আগে আমাদেরকে 2টো প্রশ্নে আমাদের বিরোধিতা করেছেন, কেউ আমাদেরকে ভোট দেননি, আমাদের 2টো ব্যাপারে সমালোচনা করেছেন, তো আমরা সারা জীবনের জন্য ভেবে নিই সে আমাদের শত্রু। জীবনে কোনোদিন তার সঙ্গে আমাদের যে আবার নতুন একটা সম্পর্ক তৈরি হতে পারে আমরা মাথাতেই রাখি না।
কিন্তু আমাদের কমরেডদেরকে এটা বুঝতে হবে। আমরা যদি চাই যে আমাদের মিটিং মিছিলে লোক বাড়ুক, আমাদের লড়াইয়ের মানুষ বাড়ুক, তাহলে নতুন মানুষ কুমোরটুলিতে অর্ডার দিয়ে তৈরি হবে না, নতুন মানুষ মেশিনে তৈরি করা যাবে না, নতুন মানুষ গাছের ডালে ফলবে না। যে মানুষ এর আগে আমাদের উল্টো দিকে ছিলেন সেই মানুষকেই আমাদের দিকে আনতে হবে, তবেই আমাদের মিটিংয়ে লোক বাড়বে। আমরা মোদির মতো ওই তৃণমূলের চোরগুলোকে আমাদের পক্ষে আনবো না, আমরা শুভেন্দুর মতো ওই তৃণমূলের এই চোরগুলোর সঙ্গে বসে বসে মিটিং করব না। কিন্তু রাজনৈতিকভাবে আমাদের উল্টো দিকে ছিলেন, কিন্তু যারা ভালো মানুষ, যারা গণতান্ত্রিক মানুষ, যারা মানুষের কল্যাণ চান, মঙ্গল চান যে মানুষ, তাদেরকে আমাদের পাশে আনতে হবে। কোনো রকম সংকীর্ণতা, এখানে কোনো সংকীর্ণতাকে প্রশ্রয় দেওয়ার জায়গা নেই। নিজেদের মনেরও সংকীর্ণতা ছাড়তে হবে, খোলা মনে এই মানুষের কাছে যেতে হবে। এবং এই যে বিজেপির বিরুদ্ধে এই যে রাজনৈতিক লড়াই, এই সাংস্কৃতিক লড়াই, এই লড়াই আরো জোরালোভাবে লড়তে হবে। এই লড়াই আমরা লড়বো এবং অতি অবশ্যই এই লড়াই আমরা জিতবো। 2029 সাল গোটা ভারতের হাওয়া আপনারা দেখছেন, কদিন পরে উত্তরপ্রদেশের ভোট হবে, গোটা ভারতের হাওয়া আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিমবাংলা, ভারতবর্ষে 15 বছর বিজেপির যে সরকার চালানো ছিল, চালানো হয়ে গেছে, এবার ওদের যাওয়ার সময় এসছে, ওদের যাওয়াটাকে ত্বরান্বিত করতে হবে। 29 সালের দিকে লক্ষ্য রেখে তার আগে খড়দা পুরসভার ভোট হবে, এই পঞ্চায়েত এলাকাগুলোতে তার কদিন পরে পঞ্চায়েতের ভোট হবে, যদি ঠিকঠাক সময়ে ভোট হয়। পুরসভার ভোট, পঞ্চায়েত ভোট থেকে শুরু করে আমাদের কাছে যতগুলো সুযোগ আছে তার আগে আমাদের কদিনের মধ্যে আপনাদের এই জেলায় পাশে বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হবে, মুর্শিদাবাদের রেজিনগরের ভোট হবে, নন্দীগ্রামের ভোট হবে। আমরা তাকিয়ে আছি এই ভোটগুলোর দিকে, এই লড়াই করার দিকে। আপনাদের সবার কাছে আবেদন করছি, এই প্রতিটা ভোটে গোটা দেশ জুড়ে বিজেপি বিরোধী এই যে হাওয়া, বিজেপির যে পরাজয় শুরু হয়েছে, সেই তার সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও যে দায়িত্ব এখানে পালন করার, আমাদেরকেও সেই দায়িত্ব পালন করতে হবে। 2029 সালের দিকে আমাদের এগিয়ে যেতে হবে।